যারা এখন ক্লাস 7-এ আছো এবং 8-এ আছো, তাদের জন্য আজকে বিশেষ করে এই চ্যাপ্টারটা বানানো হচ্ছে। তবে ক্লাস 9-10-এর জন্য এগুলা হচ্ছে রিভাইজ করার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। অনেক আছে 9-10-এ থাকা সত্ত্বেও কিন্তু অনেক বেসিক জানে না। বিশেষ করে আমি আজকে যে চ্যাপ্টার বা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করবো, অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক চ্যাপ্টার না, হ্যাঁ হয়তো পুরন কারিকুলামের 9-10-এর বইয়ে এই একটা চ্যাপ্টার আছে, অধ্যায় 6 নামে রেখা কোণ ত্রিভুজ এভাবে নাম আছে। বাট আমি ও বরাবর ওই চ্যাপ্টারের উপর বেস করে পড়াচ্ছি না, আমি ওভারঅল বেসিকটাই পড়াচ্ছি। যখন আমরা জ্যামিতি পড়বো, মানে ক্লাস 6-7 স্টুডেন্ট বা 8 স্টুডেন্ট ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনো, যে যখন আমরা জ্যামিতি স্টার্ট করব, জ্যামিতিতে প্রবেশ করব, তখন অ্যাকচুয়ালি আমরা কি দিয়ে প্রবেশ করব, মানে স্টার্টিংটা কোথায়, বিগিনিং টা পয়েন্টটা কি অ্যাকচুয়ালি রেখা কোণ ত্রিভুজ আসলে আসে কোত্থেকে। সো তোমরা এসব জিনিসগুলা আশা করি এই ক্লাসের বা এই ভিডিওতেই মোটামুটি একটু ক্লিয়ারেন্স বা ক্লারিটি পেয়ে যাবা। যে জিনিসটা দেখো, ফার্স্টে আমরা যে কোনো কিছু জ্যামিতি হোক বা যে কোনো একটা ছবি বা চিত্র অঙ্কন হোক, আমরা স্টার্ট করবো জাস্ট একটা বিন্দু থেকে, জাস্ট একটা বিন্দু। এই একটা বিন্দুই সবকিছুর স্টার্টিং পয়েন্ট বা সবকিছুর সোর্স বলতে পারো তুমি। এখানে দেখো একটা বিন্দু, আমি কথাটা লিখি এক জায়গায়, বিন্দু, ঠিক আছে। তো তুমি বিন্দুকে মাপতে পারো না, বিন্দুকে তুমি মাপতে পারবে না। মানে আমি কি মাপার কথা বলতেছি, মানে হচ্ছে বিন্দুর কোনো দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, হ্যাঁ, এই যে মাত্রাগুলো, এগুলো মাত্রা বলা হয়, মাপার মাত্রা, হ্যাঁ, এগুলো বা ডাইমেনশনস, এগুলো ওর নাই। সো যেহেতু এগুলো নাই, তাহলে ক্ষেত্রফল, আয়তন, হ্যাঁ, এসব জিনিসগুলো তুমি পাওয়া না এখানে, ঠিক আছে। সো এগুলো বিন্দুর ক্ষেত্রে নাই, এই জিনিসগুলো বিন্দুর ক্ষেত্রে থাকবে না। শুধুমাত্র বিন্দুর একটা জিনিসই আছে, সেই জিনিসটার নাম হচ্ছে বিন্দুর অবস্থান। কি বলা হচ্ছে? বিন্দুর অবস্থান। বিন্দু জাস্ট একটা জায়গা নিবে, ওই জায়গাটা যে অবস্থানটা করলো সেটাই তার কাছে আছে। সো এর কাছে কিছু না থাকেও, না মানে না থাকা সত্ত্বেও, না থেকেও কি ও সব জ্যামিতিক অথবা জ্যামিতিক অঙ্কন যতগুলো আছে সবকিছুর সোর্স বলা হচ্ছে। মানে কেমন সম্ভব জিনিসটা, হ্যাঁ দেখুন। তাহলে দেখো আজকে আমরা মানে বেসিক্যালি জিনিসটা চিন্তা করব। ধরো আমি একটা বিন্দু এখানে দিয়ে আরেকটা বিন্দু পাশে অ্যাড করে দিলাম ওর সাথে। এইভাবে করে করে আমি অনেকগুলো বিন্দু যদি আমি একটার পর একটা অ্যাড করি, মানে আমার আমার তো হাতে অঙ্কন, এটা যদি হাতে অঙ্কন না করে যদি কোনো কম্পিউটার বা কোনো এআই দিয়ে যদি আমি করতাম, এআই মিনস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোনো সফটওয়্যার বা অ্যাপস দিয়ে যদি আমি জিনিসটা করতাম, তাহলে একদম কারেক্টলি আসতো। অথবা আমি যদি কোনো কম্পাস দিয়ে একটা সূক্ষ্মভাবে যদি আমি বসিয়ে করতাম, প্রত্যেকটা বিন্দু যদি কানেক্টেড হয়, তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা একটা কি আমরা যেটাকে রেখা লাইন বলি, লাইনের মতো তৈরি হচ্ছে, হ্যাঁ কিনা। এখান থেকে তুমি আশা করি আইডিয়াটা পেয়ে গেছো যে বিন্দু কিভাবে বা বিন্দুর মাধ্যমে কিভাবে আমরা আসলে জ্যামিতিতে প্রবেশ করতে পারি। তো বিন্দু একটা জ্যামিতির প্রথম সোর্স, ওকে পূর্বপুরুষ বলা যায়, ঠিক আছে। বাট ওকে তুমি মাপতে পারবে না, সো ওকে মাপা যাবে না, জাস্ট তুমি একটা অবস্থান দিতে পারবা, একটা জায়গা দিতে পারবা। ওই জায়গাকে যদি আমরা একটার পর একটা জায়গায় সেট আপ করি, তাহলে ধীরে ধীরে একটা লাইন হতে থাকে। ইভেন তুমি জেনে আরো অবাক হবে যে এই যে আমরা এখানে লেখা বা অক্ষরগুলো লিখতেছি, এই যে রেখা, এই যে অক্ষরগুলো লিখতেছি, এই অক্ষরগুলো লেখাগুলো কিন্তু বিন্দুর মাধ্যমে গঠিত, তাই না। যেমন আমি চাইলে আহ, বিন্দু কথাটাকে আমি এভাবে লিখতে পারি যে যে ইকার, যেটা রস্বই ইকার যেটা দিছি, এটাকে আমি এভাবে দিয়ে বিন্দুর মাধ্যমে গঠন করতে পারি। এগুলো সবগুলো এমন ভাবে কানেক্টেড হবে যাতে কি তৈরি হচ্ছে, অক্ষর বা শব্দগুলো তৈরি হচ্ছে। এগুলোকে জাস্ট প্রত্যেকটা বিন্দু আমার পজিশন, বিন্দুর পজিশন গুলো এগুলো কারেক্টলি অ্যাকুরেটলি করতে পারি নাই, এই কারণে বা প্রপারলি আসে নাই, যার কারণে এইভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমি যে পারফেক্টলি একটার সাথে একটা কানেক্ট করতে পারতাম, তাহলে অবশ্যই এই লেখাটা দেখা যেত। তো আমরা যেগুলো করি, এগুলো একসাথে অনেকগুলো বিন্দু টেনে ফেলে একটা না,
এটা হয়তো আমাদের ব্রেন ক্যাচ করতে পারে না, মানে আলাদাভাবে ক্যাচ করতে পারে না, কিন্তু ঘটনাটা এটাই ঘটে। সো জ্যামিতি অঙ্কন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মুখস্থ উপপাদ্য সম্পাদ্য এই সেই উড়াই ফেলে, শীট দিচ্ছে, গাইড দিচ্ছে, আমাদেরকে কারিকুলামের মধ্যে বহুত কিছু দিয়ে উড়াই ফেলতেছে, স্টুডেন্টরাও মুখস্থ করতেছে, মুখস্থ করতে করতে একদম মুখের ফ্যান আতুরে পরীক্ষা হলে গিয়ে যে একদম উল্টি করে দিচ্ছে, সবকিছু হচ্ছে কিন্তু আলাদাও কিছু হচ্ছে না। এটাই হচ্ছে প্রবলেম আমাদের। তো এই কারণে আমরা বেসিক্যালি যাব যে কোনো সাবজেক্ট, যে কোনো চ্যাপ্টার। আমি তোমাদেরকে তো 2টা চ্যানেল শেয়ার করতেছি, সামনে আরেকটা চ্যানেল শেয়ার করে দেবো। ওই 2-3টে চ্যানেলের মধ্যে প্রতিটা জিনিস তুমি দেখবা আমি ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়কে আমি কিসের মাধ্যমে, বেসিকের মাধ্যমে তুলতেছি, যাতে তোমাদের স্টাডিটা বা যে কোনো, এটা জ্যামিতির ক্ষেত্রে, ওটা ম্যাথের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে, যেখানেই হোক তোমার ক্ষেত্রে তোমার যাতে ওইটা বেসিকের মাধ্যমে হয় এবং তুমি যাতে না ভুলো বা ভুললেও রিট্রিভ করার একটা ওয়ে থাকে, ঠিক আছে? সো যাই হোক, এই বিন্দুকে যদি আমি একটার পর একটা বানাই, মানে এইভাবে যদি অ্যাড করি, তাহলে আমরা কি পাচ্ছি? রেখা পাচ্ছি। সে রেখা থেকে আমরা ঢুকবো কোণে, কোণ থেকে আমরা ঢুকবো ত্রিভুজে, ইভেন আমরা রেখা থেকেও ত্রিভুজে ঢুকে যেতে পারি। অর্থাৎ আগে বিন্দু আসবে, ফার্স্ট অফ অল আমাদের বিন্দুর যেহেতু কোনো মেজারমেন্ট থাকে না, দ্যাটস ওয়াই আমি এখানে বিন্দু কথাটা লিখি নাই, বাট বিন্দুই কিন্তু সবকিছুর বাপ, ঠিক আছে, এক কথায়। এরপরে আমরা আসবো রেখাতে। রেখা, অ্যাকচুয়ালি রেখা কিন্তু শুধু একটা নাম নয়, এটা একটা কিছু ক্যাটাগরির সমষ্টি বলা, মানে ও হচ্ছে প্রতিনিধিত্ব করে, মানে ও হচ্ছে এখানে লিডারশিপ দিচ্ছে রেখা। তো রেখা মতো করে আরো 2টা ক্যাটাগরি আছে। সো এই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। রেখাকে আমরা 3টা ক্যাটাগরির নিতে পারি। রেখা নিজেই একটা ক্যাটাগরি, ঠিক আছে, ওর যেহেতু প্রতিনিধি ওই তো থাকবে, দলনেতা তো থাকবেই। রেখার পুরো নামটা হচ্ছে সরল রেখা। এই জায়গাটাতে বক্ররেখাও বলে একটা কথা আছে, বাট আমরা এখানে কিন্তু বক্ররেখা নিয়ে পড়বো না, যখন বৃত্ত নিয়ে আলোচনা করবো বা বৃত্ত নিয়ে যে ভিডিওটা আমি বানাইছি ম্যাথের ক্ষেত্রে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। রেখা ওটা বক্ররেখা, বৃত্ত। তো আমরা এখানে পড়বো সরল রেখা। তো সরল রেখা হচ্ছে অ্যাকচুয়ালি নাম, আর যদি আমরা সরল শব্দ নাও বলি, শুধু রেখা বলি, তাহলে আমরা রেখাকেই বুঝাচ্ছি। তারপর হচ্ছে রেখাংশ, একটা রেখা থেকে একটা অংশ কেটে নেওয়া, সো এখানে রেখাংশ আসছে, আমরা একটু ডিটেইলে পড়বো একটু পরে। আর আরেকটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে রশ্মি বা রশ্মি। মি শব্দটা আমাদের বাংলা ভাষায় মটাকে উচ্চারণ করে না, রশ্মি, তালব্য স প্লাস ম, ঠিক আছে, তালব্য স প্লাস ম, রশ্মি। এই 3টা ভার্সন রেখা বা লাইনস যেগুলো আমরা বলি, লাইনসের মধ্যে 3টা ভার্সনস আছে বা ভেরিয়েশনস আছে। সো রেখা কি, রেখাংশ কি, রশ্মি কি, আমরা একটু আলাদা করে জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? দেখো, রেখা, যদি আমি এই যে বিন্দুর মাধ্যমে যে গঠন করছিলাম এই যে লাইনটা, এই লাইনটা যদি দোনো দিকে আমি অসীম ভাবে চালাইতে পারি, এই 2টা অ্যারোস দেওয়ার মাধ্যমে, এখানে একটা অ্যারো দিছি, এখানে একটা অ্যারো দিছি, এই 2টা অ্যারোস দেওয়ার উদ্দেশ্য বা সিস্টেমটা হচ্ছে এটা যেতেই থাকতে পারবে, এটাও যেতেই থাকতে পারবে, ঠিক আছে? সো তোমরা যখন এই 2টা তীরচিহ্ন দেখবা, এই জিনিসটা মানে হচ্ছে এটা অসীমভাবে চলবে, তার মানে এদের কোনো এন্ডিং পয়েন্ট নাই। যদি বা এন্ডিং পয়েন্ট বা প্রান্ত বিন্দু বলে বইয়ের ভাষায়, প্রান্ত বিন্দু বা এন্ডিং পয়েন্ট নাই। যদি এন্ডিং পয়েন্ট না থাকে তাহলে সেটাই হবে রেখা, ঠিক আছে? রেখা বা ফুল নামটা হচ্ছে সরল রেখা, ঠিক আছে? তাহলে সরলরেখার পয়েন্ট আমরা কি কি পাইছি, সেটার কোনো কি নাই, কোনো প্রান্ত বিন্দু নেই, দুনো দিকে অসীমভাবে চলতে পারবে, অর্থাৎ এটা হচ্ছে অসীম, অসীম যাত্রা দুনো দিকে। তো এরকম জিনিসটা হচ্ছে সরলরেখা, ঠিক আছে? এবার আমরা পড়বো রেখাংশ। মনে করো এই যে রেখা, এই যে আমরা আরেকটা রেখা এখানে আঁকি, এই রেখা থেকে যদি আমি একটা টুকরা কেটে নিই, একটা অংশ কেটে নিই, এখান থেকে এ বি অংশটা কেটে নিলাম, তাহলে এটা হয়ে যাবে রেখাংশ। একদম সোজা কথা, রেখার মাঝখানে রেখা, রেখা যোগ অংশ, ঠিক আছে, রেখার অংশ, সিম্পল কথা, একদম সোজা কথা। সো রেখাংশ তো যেহেতু কেটে নেওয়া হয়েছে, তাহলে এই তো একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে কেটে কাটা অংশটাতে, তাহলে এর কোনো অসীমতা নেই, এর সীমা হয়ে গেছে, যেহেতু আমি এটা কেটে নিয়েছি একটা অংশ, তাহলে এর কি হবে, 2টি প্রান্তবিন্দু থাকবে, 2টি প্রান্তবিন্দু থাকবে, ঠিক আছে? আর এটা হচ্ছে মানে সীমিত, বরাবর সীমিত, কারণ এটার এদিকেও যেতে পারবে না, এদিকেও যেতে পারবে, কারণ এটার একটা প্রান্তবিন্দুর মাধ্যমে বা সীমার মাধ্যমে আমরা কেটে নিয়েছি,
ঠিক আছে। আর রশ্মি হচ্ছে এই দোনোজনের কনসেপ্ট থেকে হালকা ভিন্ন, দোনো আবার কম্বিনেশনটা আছে। আমি একটু দেখি এটা। রশ্মি হচ্ছে একটা প্রান্ত বিন্দু থাকবে আর একটা প্রান্ত বিন্দু থাকবে না। এটা এদিকেও হতে পারে, বাই দ্য ওয়ে এদিকেও হতে পারে, ঠিক আছে। সো আমরা একটা প্রান্ত বিন্দু দিয়ে অর্থাৎ একদিকে স্টপ করে যদি একদিকে চালাইতে পারি অথবা এদিকে স্টপ করে এদিকে চালাতে পারি, এটা হবে রশ্মি। যেমন আমি যদি রেখা যে এটা কিভাবে আসতে পারে, যে এই রেখাটা থেকে যদি আমি এইটা এখানে কেটে নিতাম, মানে রেখাংশ না নিয়ে ফুল রেখাটাকে অংশ করে না কাটে, মানে এক দোনোটার দিকে অংশ না করে বা সীমা না দিয়ে আমি একটা সীমা দিয়ে এটা কেটে দিলাম, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে রশ্মি। অথবা যদি আমি এই রেখাকে থেকে এই দিকে কেটে দিই, এটা নিয়ে এই অংশটা সিলেক্ট করি, তাহলে এটা হয়ে যাবে রশ্মি, মানে এই দুটোটাকে দেখা যাচ্ছে। তো রশ্মির ক্ষেত্রে এটা হবে রেখাংশ, ঠিক আছে, রশ্মি হবে এটা। আর এটার ক্ষেত্রে একটি প্রান্ত বিন্দু আছে, একটি নেই, ঠিক আছে, একটি নেই, একটি যেহেতু আছে বলা হচ্ছে, আর একটা নেই এটা বলতে হবে না, এটা আমরা বুঝবো। আর এটা হচ্ছে একদিকে সীমা আছে, একদিকে সীমা নেই, একদিকে সীমিত, ব্যাস। এই তিনটা অংশ আমাদের লাগবে ভবিষ্যতে। আমাদের অনেক জায়গায় দেখা যাবে আমাকে এটা ইউজ করতে হতে পারে, অনেক জায়গায় দেখা যাবে এটা ইউজ করতে হতে পারে, অনেক জায়গায় দেখা যাবে এটা ইউজ করতে হতে পারে। তো বিশেষ করে আমরা এখানে যে এগুলো পড়বো, কোণ ত্রিভুজে যে আর দুইটা কনসেপ্ট আছে, এই দুইটা কনসেপ্টের জন্য এই তিনটা ভেরিয়েশনস দরকার। সো অনেকে কিন্তু এগুলো পড়ছো, আমি জানি অনেকে পড়ছো, অনেকে বলতে পারো এগুলো আপনি আবার বানাচ্ছেন কেন। আমি আবার বারবার বলতেছি, আমরা রিভাইজ করতেছি যদি পড়ে থাকি, আর যদি না পড়ে থাকি তাহলে তো নতুন পড়া, আর যদি ভুলে যাও তাহলে কি হচ্ছে, রিট্রিভ হচ্ছে, রিকভার হচ্ছে। আর অনেকে, আমি এখনো শিওর যে অনেকে রেখাংশ পড়ছো, আমি নামও হয়তো বলে ফেলতে পারবো, বাট এখানে বলবো না, সামনে আপনি গিয়ে বলবো এটা। তো এখানে হয়তো অনেকে পড়ে ফেলছো, বাট কোথায় কার ইউজিংটা কোথায় সেটা আমি বলতে পারবো না। সো একদম হয়তো অনেকে বলতে, সবাই না, মানে অনেকে বলতে পারবে না। সো আমরা দেখি অ্যাকচুয়ালি রেখা, রশ্মি, রেখাংশ এগুলো কোথায় ব্যবহার করে। এই তিনটা আমরা বুঝে গেছি। তোমরা একটু ভিডিওটা ভালো করে দরকার হলে ব্যাকে টেনে আবার দেখো কি কথা বলা হয়েছিল। এবার আমরা সামনে চলে যাই কোণে, ঠিক আছে। দেখো কোণ শব্দটা কিন্তু আমরা অনেকেই জানি, আমরা অনেকবার পড়ছি এসব জিনিসগুলো। কোণ, দেখ কোন সব বেশিরভাগ মানুষ এটা ভেবে আঁকে, এইভাবে এই চিহ্নটাকে কোন বলে, হ্যান ত্যান বলে, এসব শেষ, বুঝে গেছে কাজ, তারা এরকম ভাব নেই অনেকে, আর যারা বুঝছে তত ভালোই। কিন্তু অ্যাকচুয়ালি কোন জিনিসটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে, দেখো একটা পয়েন্ট থাকবে, এই পয়েন্টে দুইটা রশ্মি লাগানো থাকবে। আমি আবার বলতেছি, একটু শব্দটাতে খেয়াল করো, দুইটা রশ্মি লাগানো থাকবে। নর্মাল একটা সাধারণ কোণ যখন আমাকে আঁকতে বলবে, ঠিক আছে, কেন এটাকে রশ্মি কেন বলা হচ্ছে, এইদিকে আমরা আরেকবার যাই, যে দেখো এখানে রশ্মি ছিল, একটা প্রান্ত বিন্দু ছিল, একটা প্রান্ত বিন্দু ছিল না, একটা একদিকে চলতেই থাকতে পারবে, আরেকদিকে ব্লকড থাকবে বা সীমিত থাকবে। তো এই কারণে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে এই বিন্দুটাতে দুইজনই ব্লক করা, মানে এই বিন্দুটাতে, কিন্তু অন্য প্রান্তটা খোলামেলা, মানে চলতে পারবে, এই জন্য এগুলোকে আমরা বলবো রশ্মি। অনেকে বলে দুটি রেখা দ্বারা যে বিন্দুতে দুটি রেখা এসে মিলিত হয় সীমিত কোণ তৈরি হয়, হ্যান ত্যান বলে ফেলে। ভাই এটা অ্যাকচুয়ালি রশ্মি মিলিত হয়, রেখা বলা যাবে না। হ্যাঁ আমি চাইলে রেখা তোমাকে সিলেক্ট করে দিতে পারি, মানটা দিয়ে নির্দিষ্ট করে সিলেক্ট করতে পারি, বাট নর্মালি সাধারণভাবে কিন্তু নর্মালি আমরা রশ্মি ব্যবহার করে কোণের যেখান থেকে জেনারেশনটা বা উৎপত্তিটা হয়েছিল সেখানে। তো যাই হোক, এখানে আমরা একটা বিন্দুতে দুইটা রশ্মি যদি সেট আপ করে, এখানে একটা কি তৈরি হচ্ছে, একটা ফাঁকা জায়গা, তুমি একটা দেখো এখানে একটা সিস্টেম, একটা কোণ তৈরি হচ্ছে, কোণা, এই কারণের নাম কোণ দেওয়া হয়েছে, একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই যে ফাঁকা জায়গাটা বা ফাঁকটা যেটা হা করে আছে, এটা হচ্ছে কোণ। অনেকে মনে করে যে দাগটা হচ্ছে কোণ, এই যে দাগটা আমি এখানে দিলাম এটা হচ্ছে কোণ, এটা এটা কোণ না, কোণ হচ্ছে এই ফাঁকা জায়গাটা, এটাও কোণ, এটা এটা প্রত্যেকটা এটা হচ্ছে কোণ, ঠিক আছে। এটাকে মাপার জন্য, মেজার করার জন্য এইসব বৃত্ত চাপ গুলো আমরা আঁকি। আমরা এটা ভবিষ্যতে দেখবো, এই চিহ্নটা দিলেই যে কোণ হবে, না দিলে হবে না এরকম কিছু না। আমি চাইলে এটাকে কোণটাকে এইভাবেও রাখতে পারি, কোনো প্রবলেম নাই। জাস্ট এটাকে ভালো করে বোঝানোর জন্য বা তাকে মাপামাপি করার জন্য বা তাকে বুঝানোর জন্য একটা কোণের একটা নির্দেশ করার জন্য এই জিনিসটা দেওয়া হয়। দ্যাটস অল। তোমরা কোণ শুধু এই দাগটাকে বুঝিও না, অনেক স্টুডেন্ট আছে এখনো পর্যন্ত সে ভুলের ভিতরে বসবাস করতেছে। আচ্ছা যাই হোক, এই যে কোণ, তাহলে আমি রশ্মি শিখে, এখানে রশ্মি শিখে আমরা কি কোণটা বুঝতে পারলাম। তো কোণ কোথায় তৈরি হচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দুতে
একটি নির্দিষ্ট বিন্দুতে একটা কোণ তৈরি হচ্ছে, একটি নির্দিষ্ট বিন্দুতে প্রথমে একটা নির্দিষ্ট বিন্দু নিবা, ওই বিন্দু থেকে দুইটি রশ্মি, এটা স্বাভাবিকভাবে দুইটা রশ্মি, এখানে যে শুধু রশ্মি হতে হবে তা না, এটাও আমি বলে দিই, এখানে রেখাংশ হতে পারে, এখানে রেখাংশ হতে পারে, রশ্মিও হতে পারে, ঠিক আছে। যাই হোক, আবার সরলরেখার ভিতরেও কোণ তৈরি হয়, সেটা আমরা ভবিষ্যতে দেখব কিভাবে, তো কিন্তু প্রান্ত বিন্দু তো হয় না, কারণ সরলরেখার কোনো প্রান্ত বিন্দুই নেই। এই জিনিসগুলো আমি যে এখনো এখানে না বললাম, আমি এখানে লিখতেছি না কথাটা, কিছু কিছু কথা আছে আমি লিখতেছি না, কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে কথাগুলো, তোমরা একটু নোট করে রাখতে পারো একটা জায়গায়, তাহলে ভিডিওটা ব্যাক করে আবার দেখো কি বলছে, আবার শোনো, দেখো। আচ্ছা, যাই হোক, দুটি রশ্মি বা রেখাংশ আমরা ইউজ করতে পারি। বাই দ্য ওয়ে, এটাও লিখে দিই তোমরা যদি, তবে রশ্মিটাই সবচেয়ে বেশি ইউজেবল বা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। রশ্মিটা কোণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু মাস্ট থাকবে, ওই বিন্দুতে কোণ, আমরা বলতে পারবো যে ওই বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, এখানে কোণ উৎপন্ন হয়েছে না, এখানে বলতে অ্যাকচুয়ালি বিন্দুর কথাটাই বলতে পারে। যেমন এখানে যদি মনে করো আমি ও বিন্দু দিই, হ্যাঁ, এখানে এ দিলাম, বি দিলাম, আমি এখানে বলতে পারি ও বিন্দুতে উৎপন্ন কোণ। সো বিন্দুটা হচ্ছে ইম্পর্টেন্ট। বিন্দু যদি আমি না বুঝি, আমি রেখায় ঢুকতে পারবো না, আমি রেখাংশ না বুঝলে আমরা কোণগুলো গঠন করা বুঝতে পারবো না। যেমন আমি তো তোমাকে যদি বলে দুইটা রেখা দিয়ে কোণ তৈরি করো, তখন তুমি কনফিউজড হয়ে যাওয়া উচিত, কারণ আমি কোণ তৈরি করা কি রেখা দিয়ে আমি এই জায়গায়, যেমন এটা একটা রেখা, এটা আরেকটা রেখা আমি নিলাম, এখানে কোন জায়গাটা কোণ, আমি কি এখানে উপর বসাই পারবো? এটা কখনো কোনো হবে না, কারণ এটা অসীমভাবে চলতেছে, এটা অসীমভাবে চলবে। হ্যাঁ, এটাও হতে পারে যদি এটা সামনের দিকে বাড়ায়, মানে মনে করো এটাকে সামনের দিকে বাড়ালাম, এটাকে সামনের দিকে বাড়ালাম, এই বিন্দুতে একটা নির্দিষ্ট পয়েন্টে একটা কোণ হতে পারে। এটার কথা আমি একটু আগে বলছি, রেখা দ্বারা কোণ তৈরি হয়, কিন্তু তাদের প্রান্ত বিন্দু তো না, তাদের প্রান্ত বিন্দু নাই, তাহলে কোণ হবে কেমনে? সো প্রান্ত বিন্দু একটা, আমরা মাঝখানে আমরা একটা ম্যানুয়াল প্রান্ত বিন্দু আমরা ধরে নিতে পারি, যেখানে আমরা অন্যান্য কোণ, কিন্তু এরা কিন্তু চলতে থাকবে, তুমি খেয়াল করো, এরা কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। সো রেখা দ্বারা কোণ হয় তাদের অভ্যন্তরে, মানে তাদের ভিতরে কোন একটা বিন্দুতে। রশ্মিতে কোণ একদম পারফেক্টলি হতে পারে, আর রেখাংশ তো কোণ হতে পারে, কারণ তার তো দুইটা প্রান্ত বিন্দু আছে, দোনোটাতে আমি যে কোনো একটাতে অফ করে দিতে পারি কোণ হিসেবে গঠন করার জন্য, ঠিক আছে। এই কারণে কোণে ঢুকার আগে তোমার রেখাংশ, রশ্মির সম্পর্কে জানা উচিত, আর এখানে যাওয়ার আগে বিন্দুর ঘটনা জানা উচিত। এবারে কোণগুলোর উপর ভিত্তি করে, এই যে কোণগুলো গঠন হয়েছে, কোণ সবসময় কি এরকম সাইজে হয়, মানে এরকম দেখতে হয় না, কোণ অনেক স্টাইলে হয়, যেমন এটা এক ধরনের কোণ, এটা এক ধরনের কোণ, এটা এক ধরনের কোণ, এটাও এক ধরনের কোণ, আবার এটাও এক ধরনের কোণ, ঠিক আছে। আবার চাইলে তুমি এইটাকেও এক ধরনের কোণ বলতে পারো, যেটা আমরা বৃত্তের মধ্যে 360 অ্যাঙ্গেল হিসেবে ইউজ করি, ঠিক আছে। সো এই কোণের এইসব জিনিসের উপর ভিত্তি করে কোণের বিভিন্ন নাম আছে, কিন্তু কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে মানের উপর ভিত্তি করে। তাহলে আমরা জানি, যেমন দেখো এটা, এই যে কোণটা, ফার্স্টে আমরা রাইট অ্যাঙ্গেলকে চিনি, যেটাকে রাইট অ্যাঙ্গেল কেন বলা হয়? রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ। সমকোণ, সম শব্দের অর্থ কি বলতো? সবাই তো জানো সম শব্দের অর্থ কি? সম শব্দের অর্থ হচ্ছে, বাই দ্য ওয়ে, আমি এখানে বলতো বলে ফেলছি, তোমরা হয়তো খেয়াল করছো, বলতো মানে আমি পরে পরে এটা মুখে চলে আসছে, এখন তো এখানে তো বলা যাবে না, তোমরা নিজে নিজে বলবো আর কি নিজেকে। যাই হোক, সম শব্দের অর্থ হচ্ছে এখানে সমান, আমরা তো সবাই জানি সমান। সমান কোণ কার সাথে সমান? চাঁদার মধ্যে আমরা এই জিনিসটা সেট করছি, বা জ্যামিতিতে আমরা একটা বাহুর উপর আর একটা বাহু, অথবা একটা রশ্মির উপর আর একটা রশ্মি যখন একটা বিন্দুতে এমন ভাবে সেট হয়, মানে একদম সোজা খাড়া ভাবে সেট হয়েছে, তখন সেটাকে আমরা 90 অ্যাঙ্গেল হিসেবে চিনি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হিসেবে চিনি, ঠিক আছে। ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের উপর বেস করে আমরা অনেক কিছু কোণ সেট করতে পারি, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে একদম পারফেক্ট প্রপার একটা কোণ, অ্যাকুরেট একটা কোণ, যেটাকে আমরা ইউজ করে অনেক সমস্যাকে সলভ করে ফেলতে পারি। দ্যাট ইজ ওয়াই এটাকে রাইট অ্যাঙ্গেল বলা হচ্ছে, এবং এইটাকে আমি সঠিকভাবে ইউজ করতে পারি, এবং তাকে সমকোণ বলতে পারি। এটার উপর বেস করে বাকি সবগুলো কোণের নাম আমরা মোটামুটি বলতে পারি। যেমন দেখো, এই কোণটা দেখো, এই যে হাঁটা বড় নাকি এই হাঁটা বড়, আমরা এগুলো দেখবো না, এই যে ডিফারেন্সটা, গ্যাপটা, এই গ্যাপটা বড় নাকি এই গ্যাপটা বড়, যে গ্যাপটা বড় সেটাই তার থেকে বড় কোণ, এটা সিম্পল, ঠিক আছে। কোণটা ততই বড় হবে যার গ্যাপটা বা ফাঁকেটা বড়। যত এটা এটা থেকে এটা ছোট, তাহলে 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে হবে সূক্ষ্ম কোণ, ঠিক আছে। যেমন সূক্ষ্ম কোণ আমি এখানে লিখে দিচ্ছি, সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কি হবে? সূক্ষ্ম শব্দের অর্থ কি বলতো? সূক্ষ্ম শব্দের অর্থ হচ্ছে ছোট,
মানে কার থেকে ছোট, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ছোট, অর্থাৎ 90 এখানে বড় হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ছোট। এবার যদি 90 ডিগ্রি হয় তা তো আমি জানি সমকোণ, বললাম আমরা তো সমকোণ এখানে চিনলাম। কিন্তু যদি কি হয় 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, সেটা হবে স্থূল, এটা হবে স্থূল কোণ। স্থূলকোণ, স্থূল শব্দের অর্থ এই জায়গায় বোঝাচ্ছি, স্থূল শব্দের অর্থ হচ্ছে বড়। কার থেকে বড়, কার থেকে বড়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে বড়, অর্থাৎ যে কোণটা হবে সেটার থেকে 90 ডিগ্রি কি হবে, ছোট হবে। হ্যাঁ, এখানে কোণটাকে আমি থিটা বললাম, মানে কোণের মানটা থিটা যদি ধরি অথবা এক্স যদি ধরি, সেই মানটা অবশ্যই 90 ডিগ্রি থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। তার মানে এই দেখো এখানে এইটা, এই গ্যাপটা বড় নাকি এই গ্যাপটা বড়, অবশ্যই গ্যাপটা বড় দেখা যাচ্ছে, তাহলে এটা হবে স্থূল কোণ, বড় কোণ। যেটা আমরা ছোট বাচ্চার মতো, আমি এখানে ছোট বাচ্চারাও পড়ে আসছে বা পড়ে, এখানে ছোট বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি বেশি লাভ হবে যারা নতুন পড়তেছে, কিন্তু যারা পুরনো তাদের জন্য রিভিশন হবে। অনেকে কিন্তু শুধু কাকে বলে দেখে বা চেহারা টেহা দেখবার মান দেখে বলে ফেলতে পারে, আমি শিওর বলে ফেলতে পারবে, কিন্তু এখানে যে কি ব্যবহার করতেছে, আমি কি ব্যবহার করে কোনটা উৎপন্ন করতেছে, যেমন এখানে আমি রশ্মি ব্যবহার করছি, রেখাংশ ব্যবহার করছি, সরল রেখা ব্যবহার করছে, কোনটা ব্যবহার করছে সেটা কিন্তু আজকে তোমাদের জন্য মোটামুটি একটা কি রিভাইজেবল বা নতুন এক্সপ্লোর করার মতো জিনিস। বাই দ্য ওয়ে, এই যে কোণটা, এই কোণটা তো 90 ডিগ্রি থেকে বড় দেখা যাচ্ছে, 90 ডিগ্রি তো এখানে, কিন্তু এই কোণটার মধ্যে আবার 90 ডিগ্রি থেকে বড়, বাট এখানে একটা পারফেকশন আছে, কারণ এই কোণটা 90 ডিগ্রি থেকে বড় হলে কি হবে, এটা কিন্তু দুইটা 90 ডিগ্রির সমষ্টি। যেমন এখানে যদি আমি এই দাগটা এখানে না তুলে এই দাগটাকে যদি দিকে ফেলে দিই, অথবা এখানে যদি আরেকটা দাগ তৈরি করি, মানে মনে করো এই জিনিসটাকে যদি আমি এইভাবে তৈরি করি, এইভাবে তৈরি করি, এটাকে আমি দেখাই মোটামুটি গাইড কি করা আছে, তাহলে আমি এটাকে একটা 90 ডিগ্রি বলতে পারি, এটাকে একটা 90 ডিগ্রি বলতে পারি, এটাকে একটা 90 ডিগ্রি বলতে পারি। সো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো দোনোটা মিলে হচ্ছে অ্যাকচুয়ালি দুই, একটা 90 একটা সমকোণ, দুইটা 90 দুইটা সমকোণ, এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। আর সেই 180 ডিগ্রি কোণটাকে বলা হয় সরল কোণ। সরল কোণ শব্দটা মানে এখানের ভিতরে কয়টা 90 ডিগ্রি আছে, দুইটা 90 ডিগ্রি আছে। তার মানে সরল কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি, 90 প্লাস 90 মানে 180 ডিগ্রি। ওকে, এটাকে সরল কোণ বলতে পারি বা দুই সমকোণ বলতে পারি। এবার আমরা আরেকটু সামনের দিকে যাই, যদি এরকম হয়, এতক্ষণ তো আমরা 90-র উপর বেস করে করলাম, এখন 180 পর্যন্ত অনেক স্টুডেন্ট 180 পর্যন্ত পড়ে শেষ করে দেয়, আর পড়ে না, একটু পর্যন্ত পড়ে, অনেক মানে ছোট ক্লাস আর পড়তে হয় না অ্যাকচুয়ালি। কিন্তু যদি 180 থেকে বড় হয়ে যায়, 180 থেকে বড় হয়, সেই জিনিসটাকে কিন্তু তোমরা জেনে রাখো আপাতত প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, প্রবৃদ্ধ কোণ কিন্তু কি 180 থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে বড়। যেমন এই দেখো, এটা এই দুইটা, এই রেঞ্জটা থেকে এই রেঞ্জটা অনেক বড় না, মানে সরি এই গ্যাপটা অনেক বড় না, তাহলে এটা হবে প্রবৃদ্ধ কোণ, সিম্পল। আর যদি প্রবৃদ্ধ কোণও যদি একদম মিলে যায়, যেমন এই জিনিসটা যদি এখানে মিলে যায়, এটা পুরো জিনিসটা হবে কি দুই সরল কোণ বা 360 ডিগ্রি, 360 ডিগ্রি, এটা দুই সরল কোণ, দুইটা সরল কোণ, সমকোণ না, এখানে দুইটা সরল কোণ, একটা সরল কোণে কয়টা 90 থাকে, দুইটা, তাহলে দুইটা সরল কোণে কয়টা 90 থাকবে, চারটা 90 থাকবে, চারটা 90। ঠিক আছে, তাহলে চারটা 90 মিলে কত হয় 360 ডিগ্রি, আর চারটা 90 যেমন দেখো এখানে 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 চারটা 90 মিলে কত হচ্ছে 360 ডিগ্রি। আর সেই যেখানে 360 ডিগ্রি কোণটা আসবে সেই জায়গায় অবশ্যই অবশ্যই একটা বৃত্ত তৈরি হবে। তো এই জন্য আমরা বৃত্তটাকে আপাতত অ্যাসাইড করে রাখলেও আমরা চাইলে এইগুলোর কনসেপ্ট দিয়ে আমরা বৃত্তটাকে পড়ে ফেলতে পারি। এই হচ্ছে আমাদের কোণের কনসেপ্ট। তো নেক্সট ক্লাসে আমি ত্রিভুজের কনসেপ্ট পড়বো। আমি যদি এখানে ত্রিভুজের কনসেপ্টটা লিখছি, এখানে এতগুলো বেশি লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তোমরা এখানে অনেক কিছু জানার আছে, তোমরা ভিডিওটাকে ভালো করে ডিপলি করো, দেখো, শুনো এবং নোট করো। তোমাদের অবশ্যই নোট খাতা থাকা দরকার, আমি সবসময় ফিজিক্যালি যখন পড়ে তখন যাই বলি এখানে নোট খাতা অবশ্যই দরকার। আর চাইলে তুমি অনলাইনে নোট হিসেবে আমার ভিডিওটা রাখতে পারো। আর এখানে যে কথাগুলো বলা হয়েছে রশ্মি রেখা, এই জিনিসগুলো অনেকের ক্ষেত্রে নতুন হতে পারে, এগুলো নোট ডাউন করে ফেলো। নেক্সট ক্লাস আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজ কিভাবে হয়, রেখাংশের মাধ্যমে হয়, রশ্মির মাধ্যমে হয়, নাকি সরলরেখার মাধ্যমে হয়। তোমাদেরকে আমি একটা কাজ দিব, এই কাজটা দেখে করতে পারো কিনা তোমরা কমেন্টেও বলতে পারো, আমাকে গ্রুপেও বলতে পারো, যে আমরা যে রেখা, রশ্মি, রেখাংশ তিনটা দিয়ে তিনটা পড়লাম, তিনটা দিয়ে যে কোণের কনসেপ্ট গুলো বুঝলাম, এখানে তিনোটা দিয়েই কি ত্রিভুজ গঠন করা যাবে কিনা। আমরা তিনোটা দিয়ে তো
কি করলাম, এইটা হচ্ছে রশ্মি দিয়ে, এটা হচ্ছে রেখাংশ দিয়ে, এটা হচ্ছে সরল রেখা দিয়ে কোণ গঠন করার সিস্টেম বুঝলাম, তাই না? এই তিনোটাই দিয়ে কি তুমি বা তোমরা ত্রিভুজ গঠন করতে পারবে কিনা সেটা আগে একটু গবেষণা করো, বুঝো, ভাবো, দেখো নিজের ব্রেন কি ক্রিয়েটিভিটি দিচ্ছে বা কোনো কিছু পারতেছে কিনা, প্রোডাক্টিভিটি আসতেছে কিনা। যদি না পারো তাতেও কোনো প্রবলেম নাই, তবে আমি আশা করি তোমাদের তুমি পারবা বা পারা উচিত, কারণ আমরা এইখানে অনেকগুলো কনসেপ্ট আলোচনা করে ফেলছি অলরেডি। ত্রিভুজ তো জানো নর্মালি, আমি তারপর একটু হেল্প করেছি। ত্রিভুজ হচ্ছে কোনটা, যারা কি তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ হয়ে যায়, ঠিক আছে? আমি এখানে রেখাংশ বলে ফেলছি, বাট তার মানে এই জন্য সবসময় রেখাংশ দিয়ে হতে হবে তোমাদেরকে, তাও আমি একটু সামনে এক ধাপ সামনে আগাই দিছি যে একটা আবদ্ধ ক্ষেত্র, আবদ্ধ ক্ষেত্র কি যে শুধু রেখাংশই হতে হবে, নাকি অন্যভাবেও আমরা করতে পারি, বা অন্য দুইটা ফাংশন দিয়ে, অর্থাৎ রশ্মি, রেখাংশ, সরলরেখা, এই তিনটা দিয়ে কি আমরা ত্রিভুজ গঠন করতে পারি কিনা। তোমরা যদি ক্রিয়েটিভ হও অবশ্যই তোমরা বুঝে যাবা আমি কি বলতে চাচ্ছি। সো এই হচ্ছে আজকের এই রেখা, কোণ এবং ত্রিভুজটা আমরা বললাম না, রেখা এবং কোণের কনসেপ্ট কিন্তু আসে যে সবার সবার সোর্সকে, সবার কার্তিক সবাই কোত্থেকে আসে, সেটা হচ্ছে বিন্দু থেকে। এই বিন্দু সম্পর্কে আমাদের আজকে অনেক আইডিয়া আসলো, এবং এটার পরে ধীরে ধীরে আমরা কিভাবে জ্যামিতিতে প্রবেশ করতেছি সেটা তোমরা সিরিয়ালি দেখতেছো। এবং আমি তোমাদেরকে রিকমেন্ড করবো সবসময় এগুলো নোট ডাউন করে রাখো, ভালো করে পড়ো, এবং কমেন্টে আমাকে কোনো কোয়েশ্চেন আসলে আস্ক করো। সবসময় আমরা একটা টাচে থাকবো। আশা করি আমরা অবশ্যই অবশ্যই জিনিসগুলোকে ভালো করে কি দখল করতে পারবো, ভালো পারফরমেন্স দিতে পারবো সামনে।